তো একদম পারফেক্ট বাঙালি খাবার, মানে অথেন্টিক বাঙালি খাবার, বাঙালিরা যেটা মেনলি পছন্দ করে। পোলাও, সুন্দর বাসন্তী পোলাও, মিষ্টি মিষ্টি পোলাও, তার সাথে ঝাল ঝাল রেয়াজি মাটন কষা। মাটন কষাটাও ব্যাপক হয়েছে। পছন্দ? আরে খুব পছন্দের খাবার, মাটন বলে কথা। প্রথম দিন এত দূর আসলাম, উনি বেশ ভালোই চালিয়েছে, খারাপ না। আমাদের যে ভয়টা লাগছিল সেটা কেটে গেছে। এখন আমাদের ড্রাইভারের রেস্ট টাইম কমপ্লিট। বেশি রেস্ট দেওয়া যাবে না, পয়সা দিয়ে ভাড়া করে। গুড আফটারনুন এভরিওয়ান, হ্যাপি সানডে। তো সবাইকে স্বাগত জানাই আমার নতুন ব্লগে। তো আজকে ভাবছিলাম ব্লগটা বানাবো না, কিন্তু একটু বানাতে মন চাইলো। বাইরে কি সুন্দর দেখো, ঝরঝরিয়ে বৃষ্টি হচ্ছে। এখন বাজে দুপুর 1টা। আর চক্রবর্তীবাবু ওইদিকে একটু আজকে গাড়ি ঠাড়ি ধুচ্ছে, ওই যে গাড়ি ঠাড়ি ধুচ্ছে। আর আমার ঈশান বাবা কোথায়? ঈশান বাবা কি খাচ্ছে? কি খাচ্ছ? মাংস। ভালো হয়েছে? সুন্দর হয়েছে? বলে বাবা, আমার সোনা বাবা। হ্যাঁ হ্যাঁ, এ যা যা যা, পড়ে গেল, মুছতে হবে ওখানে। চলো হাত ধুয়ে নাও সোনা, হাত ধুয়ে নাও। তো চলো, এখানে মুছতে হবে। হ্যাঁ, আরেকটু প্রেশারে আছে সোনা। তো এখানে মাংস আমাদের রেডি মোটামুটি হয়ে গেছে। মাংসটাকে এবার সরিয়ে দেবো। বাপরে, এক হাতে হবে না, কারণ প্রচণ্ড ওয়েট আছে। আগে গ্যাসটাকে অফ করি, এর প্রচণ্ড ওয়েট আছে, এই পাশে ট্রান্সফার করতে হবে। তো মাংস তো আমাদের এখানে রেডি, একদম রেয়াজি মাটন। আর তার সাথে আজকে হবে পোলাও মাটনের ভিডিও, আজকে পোলাও মাটনের ব্লগ। তো পোলাও বানাবো আমি অনেক দিন পরে। এখানে দেখতেই পাচ্ছি সুন্দর গোবিন্দভোগ চাল আমি ভালো করে ধুয়ে, তারপরে একটু ফুড কালার দিয়েছি, ওই কামধেনু রং যেটা আছে ওটাকে দিয়ে ভালো করে আমি ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। ভিজিয়ে আমি এরকম সুন্দর জল ঝরাতে দিয়েছি, মানে শুকিয়েই গেছে চালটা। এবার হবে রান্না। তো চলো আমরা পোলাওটা স্টার্ট করি। হ্যাঁ মা, তুমি খাবে তো মা পোলাও মাংস? মা হাত দেয় না। আর এটা হলো পপকর্ন, আমার বাবু এনেছে এই যে পপকর্ন। সন্ধ্যার সময় করে দেবো। হ্যাঁ, পপকর্ন। দেখি মুখটা ভালো করে ধোয়া হলো? মুখের মধ্যে তেল ছিল না, সাবান দিতে হবে। দাঁড়াও, মুখটা ধুইয়ে দিই। তো চলো ঈশানের মুখটা আগে ধোয়াই, তারপরে পোলাওটা রান্না স্টার্ট করি। তো আমি পোলাওর জন্য সুন্দর একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি, গরম হয়ে গেছে। কড়াইটা দিয়েছি সামান্য একটু সাদা তেল, এই দেখো সামান্য একটু সাদা তেল। আর দিচ্ছি এই যে বারাসাতের হরিঘোষের ঘি, হরিঘোষের ফেমাস ঘি। ঘিটা বেশ দারুণ, আমরা এই প্রথম খেলাম বারাসাতের হরিঘোষের ঘি, অসাধারণ ঘিটা। তো দেখো এতটা পরিমাণে দিলাম ঘি। তো ঘি তো গরম হয়ে গেছে, এবার ঘিয়ের মধ্যে ফোড়ন দেবো তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা গরম মশলা। তো এখানে গরম মশলা ফোড়ন আমার হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে চালটাকে দিয়ে দেবো। তো চলো, এক হাতে ক্যামেরা এক হাতে চাল তো দেওয়া যাবে না, তো ভালো করে দিয়ে দিই চালটা। তো চাল এখানে আমার পুরোটা দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার চালটাকে আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ চালটা না এরকম চুটপুট করে একদম ফুটতে শুরু করে। তাহলে চুটপুট করে ফুটতে শুরু করলে না ঝরঝরে ভাবটা খুব ভালো হয়। চালটা ভালো করে ভাজি। আর এর মধ্যে আমি গরম জল করতে বসিয়ে দিয়েছি। গরম, আমার মাপটা হলো এটা, এই কাপের 2 কাপ হলো আমার গোবিন্দভোগ চাল। আর এই কাপের 4 কাপ নিয়েছি আমি জল, মানে 3.5 কাপ জল নিয়েছি। আর হাফ কাপ দেবো দুধ। দুধটা দিলে খুব টেস্ট ভালো হয়। মানে মুখে যতই বলি প্রসেস তো সবই জানি, একবার করেওছি, বাট এই বাসন্তী পোলাও করতে গেলে না আমার একটাই ভয় লাগে যে একদম গলে ফলে না যায়, কারণ এই জল দিয়ে চালটা সেদ্ধ হয় না, যার জন্য আমার হেভি ভয় লাগে। মানে এরকম তোমরা কারা কারা বাসন্তী পোলাও করতে ভয় পাও জানিও। কিন্তু আমি একবার প্রথম যেবার করেছিলাম সেবার কিন্তু একদম আমি দারুণ সাকসেস হয়েছিলাম করতে, মানে দারুণ হয়েছিল। তো চলো দেখি আজকে কি হয়। আমি মনে হয় এই বাসন্তী পোলাও আবার সেই 4 বছর 5 বছর পরে করছি। হ্যাঁ, প্রায় 5 বছর, কারণ আমি প্রথম করেছিলাম আমার ছেলের প্রথম জন্মদিনে। তো ছেলের তো এখন প্রায় 5 বছর হয়েই গেছে। তো প্রায় 5 বছর পরে আমি আবার বাসন্তী পোলাও করছি। তো চলো সুন্দর করে চালটাকে ভাজি। দেখতে কি অপূর্ব হয়েছে, কালারটা একদম বাসন্তী কালার। চালটা এখানে আমার ভাজা হয়ে গেছে মোটামুটি, এটা হালকা চুটপুট করতে হয়ে যাবে, চুটপুট করতে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো জলটা। আর এই যে আমি হাফ কাপ দুধ বার করে নিয়েছি। তো জলও আমি ফুটিয়ে নিয়েছি, একদম ফুটান্ত জল। তো চলো এই গ্যাসটাকে করি সিম। জলটা আস্তে আস্তে দিয়ে দিই, গরম জল তো এক হাতে রেস্ক হয়ে যাবে। তো জল দিয়ে দিয়েছি, দেখো সুন্দর ফুটতে শুরু করেছে। এবার একটু সামান্য নুন দেব, সামান্য লবণ দেবো, তাহলে একটু টেস্ট হবে। আর এখানে দুধটা গরম করতে বসিয়েছি, কারণ ফ্রিজে ছিল তো, ঠান্ডা দুধটা দেবো না, ঠান্ডা দুধ দিলে মুশকিল হয়ে যাবে, ওই জন্য দুধটা গরম করতে বসিয়েছি।
আমি এর মধ্যে দেবো একটু 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেয় না, কিন্তু আমি দিচ্ছি চক্রবর্তী বাবুর জন্য, কারণ উনি না এই মিষ্টি মিষ্টি পোলাওটা পছন্দ করে না, ওই জন্য ওনার জন্য। আর ওনাকে বলেছি আমি না তোমাকে ঝাল ঝাল করে খাওয়াবো, ওই জন্যে লঙ্কাটা দিলাম। আর দুধ এরকম গরম হয়ে গেছে, দুধটাও দিয়ে দেবো এবার। ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। জানি না জয় মা দুর্গা বলে এটা ঢাকা দিয়ে দিই, কত কি হবে ভগবান জানে। তো চলো জয় মা হোক। তো আমি এর মধ্যে একটু দেবো কিশমিশ, কারণ আমাদের কেউ কাজু খেতে চায় না। ঈশান একটু কাজু খায়, রায় একদম খায় না, রায়ের বাবাও একদম অল্প খায়, ওই জন্য আমি আর কাজুটা অ্যাভয়েড করছি, দিচ্ছি না। এর মধ্যে দেবো আমি একটু কিশমিশ। কিশমিশ আমি আর ভাজিনি, আমি কাঁচা কিশমিশটাই দেবো, ওই জন্য কিশমিশটা ধুয়ে নিলাম। কিশমিশটা আমার বেশ ভালো লাগে, রায়ও কিশমিশটা খায়, তাও অল্প করে দিয়েছি। এনারা আবার মিষ্টি মিষ্টি খেতে চান না বেশি, ওই জন্য অল্প করে একটু কিশমিশ দিলাম। তো চলো, আশা করি মনে হচ্ছে তো ভালোই হবে, জয় মা দুর্গা বলে তো বসিয়েছি, মনে হচ্ছে তো ঠিকঠাকই হবে। প্রপার না কুক হওয়া পর্যন্ত না আমার প্রচণ্ড টেনশন হচ্ছে এখনও অবধি, কারণ এই চালগুলো না ভীষণ সেন্সিটিভ। তো 19 থেকে 20 হলে একদম পুরো হয় বলে যাবে, নয় শক্ত থাকবে, যার জন্য। আর দুপুরে মানে লাঞ্চ বলে কথা, তো ওই জন্য সবাই যদি ভালো করে খেতেও না পারে আমার খুব খারাপ লাগবে, ওই জন্য একটু বেশ টেনশনে এসে দেখো, মানে জানা গরম তার থেকে ঘামছি বেশি টেনশনে। চলো জয় মা দুর্গা বলে খোলা যাক এবং দেখা যাক এনার পরিস্থিতিটা কি হয়ে আছে। উফ, মনে হচ্ছে তো ভালোই হয়েছে, আরেকটু হবে, আরেকটু হবে, ঝরঝরা হয়েছে। দেখো চালটা দেখাই, ঠিক আছে, আরেকটু হবে। জয় মা। চলো ঠিকই আছে, এবার এটাকে দিয়ে দিই। এবার দেবো একটু চিনি, কাছে আনি কৌটোটাকে। ও ফাইনালি ঠিকঠাক হলো, চিনি দেওয়া কমপ্লিট। এবার দেবো আবার একটু ঘি, এই ঘি বলছি ঘি। এবার ব্যাপারটাকে পুরোটা মেশাতে হবে দারুণ করে। আহা, চলো এবার আস্তে হালকা হাতে এটাকে মিশিয়ে নিই, দু হাতে ধরতে হবে। তো ফাইনালি আমার এখানে রেডি পোলাও। পোলাওটা বেশ দারুণ হয়েছে, পোলাওয়ের কালারটা এরকম কটকটা হয়নি, সুন্দর পারফেক্ট বাসন্তী কালারটা এসছে পোলাওতে। আর চালটাও ভীষণ ঝরঝরা হয়েছে। এটা তো গরম এখন, এটা যত ঠান্ডা হবে চালটা তত ঝরঝরা হয়ে যাবে। চলো এটাকে আমি খোলাই ছেড়ে দিই, তাহলে বাষ্পটা উড়ে গেলে চালটা ঝরঝরা হয়ে যাবে। চলো, ভালোই হয়েছে, ঠিকঠাক হয়েছে। ও এত টেনশন হচ্ছিল, বাট ফাইনালি টেনশন থেকে মুক্ত। তো একদম পারফেক্ট বাঙালি খাবার, মানে অথেন্টিক বাঙালি খাবার, বাঙালিরা যেটা মেনলি পছন্দ করে। পোলাও, সুন্দর বাসন্তী পোলাও, মিষ্টি মিষ্টি পোলাও, তার সাথে ঝাল ঝাল রেয়াজি মাটন কষা। মাটন কষাটাও ব্যাপক হয়েছে, কত অল্প তেলে রান্না করেছি, বাট যেহেতু রেয়াজি দেখো কি তেল ছেড়েছে, বাট দেখতে কিন্তু লাভলি লাগছে। অসাধারণ কম্বিনেশন, বাসন্তী পোলাও মাটন কষা, নাইস। এখানে লাঞ্চ শুরু হয়ে গেছে। রায়, কেমন হয়েছে পোলাওটা? ভালো আছে, সত্যি ভালো আছে, মানে নুন মিষ্টি ব্যালেন্স ঠিকঠাক। আজ রায়ের না একটু সর্দি সর্দি লেগেছে, ওই জন্য শরীরটা বিশেষ ভালো না। আর রাই মাটন খেতে চাইছে না, তোর সর্দি লেগেছে না? সকালে একটু নাকে নাকে কথা বলছিলি, নাক টানছিলি, কালকে রাত্রিরেও তো শুনো কেউ নাকে নাকে কথা, নাক টানছিলি। সকালেও তো আমার তাই মনে হলো যে সর্দি সর্দি লেগেছে, নাকি ঠিক হয়ে গেছে? ঠিক হয়ে গেছে সেটা বল। তো ওই জন্য রাই কেন জানি না আজকে মাটন খেতে চাইছে না। আমি কতবার করে বললাম যে একটু ঝোল দিয়ে টেস্ট করো, বলো না আমি শুধু পোলাও খাবো। তো শুধু পোলাও খাচ্ছে। আর এখানে ঈশানবাবু খাচ্ছে পোলাও আর মাটন। বাবা মাটন কেমন হয়েছে? সুন্দর। আর পোলাও কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আচ্ছা, খেতে খেতে খুব লোভ লাগছে, মানে খেতে খেতেও লোভ লাগছে। আচ্ছা ঠিক আছে, তাহলে খাওয়াটা স্টার্ট করে দাও। এই যে আমি একটু শুরু করি। না না না, আচ্ছা ঠিক আছে, তাহলে ঝটঝট খেতে হবে কিন্তু। এবার আমি আর পাপা বসবো, ঠিক আছে? তোরা একটুখানি মাটন নে, একটু ঝোল নে, একটু আলু নে। আরে মাটনটাতে একটু টেস্ট করে দেখ, করবি না? কি বলবো বলো, না করলে। তো আজকে আমাদের খুব সিম্পল মেনু। এখানে হয়েছে গরমা গরম বাসন্তী পোলাও, এখানে আছে মাটন কষা, তোমরা তো জানোই, তার সাথে একটু রয়েছে শসা, আর এখানে রয়েছে রসগোল্লা, আর ওখানে ওটা ছানা পোড়া। তো এই হলো আমাদের আজকে রবিবারের লাঞ্চ। হিপি ফুড রে, তাই তো? রবিবারের লাঞ্চ পছন্দ সবার? রাই ভালো লাগছে তো পোলাও? ঠিক আছে, তো চলো। এই দেখো, দেখেছো ঠান্ডার সাথে সাথে কতটা ঝরঝরে হয়ে গেছে পোলাওটা, এই দেখো সুন্দর। তো চলো পোলাওটাকে ঢাকি, হ্যাঁ, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না খেতে। ও বাবা,
তো চলো এবার আমি ঈশানকে একটু ধরবো, ওকে আমি না খাওয়ালে ও তো খাবে না, তো আমি ওকে খাওয়াই। একা খাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে ঝটঝট খেয়ে নাও মাম্মা। পছন্দ? আরে খুব পছন্দের খাবার, মাটন বলে কথা। শোনা বাবা। ছোটুরা খেতে খেতে আমি একটুখানি ছানা পোড়া খাই। আহা, ছানা পোড়া না, এটা তো গজার মতন, ভাজা গজা না রাই? ভাজা গজা সব কথায় রাই, সব কথায় হাসে। লাঞ্চটা কমপ্লিট করে ওঠার পর চক্রবর্তীবাবু আমাকে দারুণ একটা সারপ্রাইজ দিল। সারপ্রাইজটা হলো উনি নিজে ড্রাইভ করে আমাকে গাড়িতে ঘোরালো। তোমরা ভাবতে পারো যে এটার মধ্যে এমন কি সারপ্রাইজ আছে, বাট এটা আমার কাছে অনেক বড় একটা সারপ্রাইজ, কারণ এর পেছনে অনেক বড় একটা গল্প আছে। তো চলো তোমাদেরকে গল্পটা শোনাই। আজ থেকে প্রায় 5 বছর আগে, মানে 2019 সালে উনি একটা গাড়ি কেনেন, গাড়ি চালাবে বলে, শিখবে বলে, ভালোভাবে ড্রাইভ করবে বলে। কিন্তু উনি এত ভয় পেতেন যে গাড়ি চালাতে আর তো পারলই না, এবং গাড়িটা না চালানোর অভাবে আমরা গাড়িটাকে বিক্রি করে দিতে বাধ্য হলাম, কারণ গাড়িটা বেকার পড়েছিল, বাড়িতে চালানো হয় না। কোথাও যেতে গেলে ড্রাইভার ভাড়া করে এদিক ওদিক যাই। এবার ড্রাইভার ভাড়া করে এদিক ওদিক যেতে না, মানে সব কিছুতে একটা প্রবলেম থাকে। প্রথমত পয়সার তো একটা ব্যাপার থাকেই, আর দ্বিতীয়ত নিজের গাড়ি নিজে যদি ড্রাইভ না করি তো সেই মজাটা আসে না। তো এই সব কারণে গাড়িটা আমরা বিক্রি করে দিতে বাধ্য হই। তো এই জন্যই আমার কাছে এই ব্যাপারটা এত বড়। আমরা প্রথমে যেখানে এলাম তেল নিতে, এই যে পেট্রোল পাম্পে পেট্রোল ভরছে এখন। তো চক্রবর্তীবাবু বেশ ভালোই চালালো, মানে বেশ ভালোই লাগলো। আস্তে আস্তে আমি বললাম যে চলো হাইওয়েতে আস্তে আস্তে যাই, তো ভালোই মোটামুটি নিয়ে এলো। 1 দিন 2 দিন একটু সাহস করে বেরোলেই হয়ে যাবে। আর উনি গাড়ি চালানোকালীন আমি বেশি কথা বলছি না, কারণ হলো ইয়ে হয়ে যাবে সেই জন্য। আর ভাবলাম এই বদমাইশটাকে নিয়ে আসবো না, সেই বদমাইশটাকে নিয়ে আসতেই হলো। ও শুধু বাবাকে ডিস্টার্ব করছে, আনমাইন্ডফুল হয়ে যায় বলে এই জন্য বেশি কথাটা বলছি না, যে এখন চুপচাপ থাকাই ভালো, কারণ আগে ভালো করে প্র্যাকটিস করে নিই তারপরে। তো পেট্রোলটা ভরার পরে উনি আমাকে বলল যে চলো আমরা লোকালের মধ্যেই ঘুরি, বেশি দূরে যাব না। তো আমি ওনাকে সাহস জোগালাম, বললাম যে দেখো এরকম করলে হবে না, চলো আমরা একটু হাইওয়ে থেকে ঘুরে আসি, মানে যশোর রোডে আর কি। তো উনি বললো যাবে তাহলে? আমি বললাম হ্যাঁ যাবো, কোনো সমস্যা হলে দেখা যাবে, কারণ আজকে সানডে, ওর যে টুকটাক বন্ধুবান্ধব চেনাশোনা আছে তারা মোটামুটি অ্যাভেলেবেল আছে। আমি বললাম ওনারা তো অ্যাভেলেবেল থাকবেই, কোনো অসুবিধা হলে তুমি কল করে নিও। তো বললো হ্যাঁ ঠিক আছে চলো তাহলে যাওয়াই যাক, একদিন সাহস করে বেরোই। আমি বললাম অবশ্যই সাহস করে বেরো, দেখো একদম তুমি পারফেক্ট পারবে। তো হাইওয়েতে ওঠার পর অদ্ভুতভাবে আমাদের দুজনের মন থেকেই মানে কোথায় যে ভয়টা গায়েব হয়ে গেল বুঝতেই পারলাম না। আর উনি কিন্তু বেশ ভালো চালাচ্ছিল, আর আমি সামনের সিটে বসে একদম সামনের দৃশ্যটা উপভোগ করছিলাম। এবং উনি অনেকটা দূর নিয়ে গেছিলেন, প্রায় ইকো পার্ক। আমাদের বাড়ি থেকে ইকো পার্ক প্রায় 1 ঘন্টা 45 মিনিট মতন লাগে যেতে। আর সামনের আকাশটা দেখো, অসাধারণ ছিল আকাশের দৃশ্য। আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে উনি এরকম সুন্দর ড্রাইভ করবে আর আমি ফ্রন্ট সিটে বসে সামনের দৃশ্যটা উপভোগ করব। এটা আমার বহু দিনের ইচ্ছে ছিল। এবং ওনাকে আমি সেকেন্ড টাইম গাড়ি কেনার সময় আমি শর্ত দিয়েছিলাম, যদি তুমি ড্রাইভ করো তাহলেই তুমি গাড়ি কিনবে, আদারওয়াইজ গাড়ি কিনো না। কারণ এখন তো দেখো ভাড়া পাওয়া যায়, উবের ওলা সব কিছুই হয়ে গেছে। তো বেকার মানে টাকাটা ইনভেস্ট করে তো কোনো লাভ নেই। আর আমি ওনার পাশে বসে ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার কেমন লাগছে গাড়ি চালাতে। উনি এক মুখে হেসে আমাকে বললেন আমার খুব ভালো লাগছে, বাট তেলটাও তো পুড়ছে। আমি বলছি ও মা, গাড়ি চালাবে তো তেল পুড়বে না? তো আমরা দুজনে মিলে হাসাহাসি করতে করতে সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে করতে আমরা এখন বাড়ির পথে। প্রথম দিন এত দূর আসলাম, উনি বেশ ভালোই চালিয়েছে, খারাপ না। আমাদের যে ভয়টা লাগছিল সেটা কেটে গেছে। এখন একটু দাঁড়িয়েছেন ব্রেক নিতে। আমাদের ড্রাইভার। তুই নামে কেন নামার কি দরকার? ধুলোবালি কাদার মধ্যে, ওই যে ঘরের ওখান থেকেই। আমাদের ড্রাইভারের রেস্ট টাইম কমপ্লিট। বেশি রেস্ট দেওয়া যাবে না, পয়সা দিয়ে ভাড়া করে। চলো, এসব পড়ে না, দাঁড়াও।
দেখেছো তো, ওকে নিয়ে খবরদার তুমি একা একা, খবরদার একা একা তোমাকে নিয়ে বেরোনো যাবে না। দুষ্টু দুষ্টু। ঘুম থেকে উঠে মানে 100% চার্জ হয়ে গেছে, বাবা কিন্তু বকবে, বকবে, এরকম করে না, গিয়ার নিয়ে এরকম করে না। চলো দুগা দুগা করে এবার আমরা বাড়ি যাই, আজকে অনেকটা ঘুরেছি। চলো চলো শেষ, চলো চলো ঘুরে শেষ আমাদের। তো ফাইনালি আমরা বাড়ি, এখন বাজে প্রায় 7:30 ঘড়িতে, দেখো 7:17 হয়েছে। তো প্রথমে তো চক্রবর্তীবাবু খুব ভয় পাচ্ছিল, ফ্যানটা অফ করি। ও বলছিল যে লোকালের মধ্যেই থাকি, দূরে হাইওয়েতে উঠবো না। তো আমি বললাম যে না চলো, সাহস করে যা হয় দেখা যাবে। তো একদম মাস্ট চালালো, পুরো প্রো ড্রাইভারের মতো। শুধু আমাদের এই গেট থেকে ঢোকানোর সময় একটু খুব অসুবিধা হচ্ছিল, তো ওটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে এই আর কি। আর গেট থেকে ঢোকানোর সময় হালকা একটু ঘষা খেয়ে গেছে গাড়িতে, এইটুই প্রবলেম হয়েছে, আর কোনো প্রবলেম হয়নি। বাট একদম মাস্ট চালিয়েছে, দারুণ চালিয়েছে। তো চালাতে আরও ঠিক হয়ে যাবে। তো আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে উনি একদম প্রো ড্রাইভারের মতন ড্রাইভ করবে, তো বাট ঠিক হয়ে যাবে এই আর কি। তো চলো, আজকের দিনটা খুব ভালো কাটলো আমাদের, আর তোমাদেরও এই সিম্পল সাধারণ ব্লগটা কেমন কাটলো তো তোমরাও জানিও কমেন্টের মাধ্যমে অবশ্যই। বাট আমি আজকে হ্যাপি। অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল, আমি ওনাকে শর্তই দিয়েছিলাম যে গাড়ি কিন্তু তোমাকেই চালাতে হবে, আর আমি ফ্রন্ট সিটে বসবো, ওই ব্যাক সিটে বসবো, সামনে ড্রাইভার গাড়ি চালাবে, ওসব হবে না, তোমাকেই গাড়ি চালাতে হবে। তো উনি বলেছিল যে হ্যাঁ প্রমিস, আমি নিজেই এবার গাড়ি চালাবো, শিখবো। তো বাট দেখলাম ঠিক আছে। তো হ্যাপি, আই এম ভেরি হ্যাপি। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট। এখন একটু চাটা খাবো, একটু রেস্ট নেবো, কারণ খাওয়ার পরে একটুও রেস্ট নিইনি। খেয়ে দিয়ে উঠেই বেরিয়ে গেছিলাম, ভেবেছিলাম ছেলেটাকে নেবো না, ওকে একটু ঘুম পাড়িয়ে যাবো, মানে ব্যাস যেই ভাবা তার উল্টো কাজ আর কি। তো হলো না, উনি তো ঘুমালেন না, সে আমাদের সাথেই গেল। তো বাট ঠিক আছে, গাড়িতে তো উনি ঘুমিয়ে নিয়েছেন। এবার আমার এখন খুব টায়ার্ড লাগছে, একটু চা খাবো আর একটু 10 মিনিট রেস্ট নেবো। তো চলো টাটা। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও, আর আমার কি বলে বাসন্তী পোলাওটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্টে জানিও।